Assalamu alaikum everyone. Welcome to another video from Bright Life Consultancy. আমি ফারহান ইশরাক আহমেদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর মূল ডিসকাশন হচ্ছে যারা ডেনমার্কে পড়তে চান, ডেনমার্কে হায়ার স্টাডিজ ফর ব্যাচেলার্স অর ফর মাস্টার্স যারা যেতে চাচ্ছেন তাদের বেশ কিছু কোয়ারিজ থাকে যে ডেনমার্কে পড়াশোনা করতে আসলে কি কি স্টেপস নেওয়া লাগে এন্ড এভরিথিং। ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমার সাথে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন হয়তো আপনাদের অনেকেরই নোন ফেস, যারা চিনেন না উনি হচ্ছে গিয়ে রেদওয়ান হাসান এবং উনি ওনার একটু ইন্ট্রোডাকশন দিয়ে আমরা আসলে আমাদের ডিসকাশনটা শুরু করব। প্লিজ ক্যান ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ রেদওয়ান? Of course, thank you Farhan and আসসালামু আলাইকুম সবাইকে। again আসতে পেরে ভিডিও করতে পেরে খুবই খুশি, কারণ অনেকদিন হয়ে গিয়েছে। আমাদের লাস্ট ইনটেকে আমরা অনেকগুলো ভিডিও করেছিলাম অনেক কান্ট্রি নিয়ে। তো আমাদের যেহেতু এই লাস্ট অ্যাপ্লিকেশনটা খুব সাকসেসফুল গিয়েছে, তো আমাদের অনেক যেহেতু কোয়ারিজ আসছে এখন ডেনমার্ক নিয়ে পার্টিকুলারলি, তো ভাবলাম যে আমরা আবার ডেনমার্কে একটু আলাপ করে দেখি যে কি কি আপডেটস আছে, কি কি ইম্পর্টেন্ট ডেটস আছে, এগুলি আলাপ করে যেন স্টুডেন্টদের জন্য জিনিসটা ডিসিশন নিতে সুবিধা হয় আর কি। So with that, আমার নাম হচ্ছে রেদওয়ান হাসান, আমি হচ্ছে একটা স্ট্র্যাটেজিক পার্টনার অ্যান্ড স্কলারশিপ এক্সপার্ট বিএলসির সাথে, এবং আমি কারেন্টলি পার্সোনালি পিএইচডি করতেছি, আমার 1 বছর বাকি আছে, অ্যান্ড আই লিভ ইন সুইজারল্যান্ড। সো আই এম অলসো ভেরি হ্যাপি টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স। আমি যেহেতু বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি, সুইডেনে হোক, মিডল ইস্টে হোক, সুইজারল্যান্ডে হোক, বিভিন্ন জায়গায় কাজ করেছি, সো সেখান থেকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পেরে আমি মনে করবো যে আমাদের স্টুডেন্টরা খুব বেনিফিট করবে এবং তাদেরকে মোটিভেট করবো হোপফুলি যে যেন তারা সেই চ্যালেঞ্জটা নিয়ে বিদেশে আসতে পারে, পড়াশোনা করতে পারে, একটা ক্যারিয়ার তৈরি করতে পারে এবং আলটিমেটলি সাকসেসফুল হতে পারে। সো দ্যাটস মি। সো আই থিঙ্ক ফারহান আমরা শুরু করতে পারি কোয়েশ্চেন আনসার্স গুলো দিয়ে। সো বেসিক্যালি যে কোয়েশ্চেন্স গুলা স্টুডেন্টসরা আমাদের করে থাকে, সো ওয়ান বাই ওয়ান যদি আমরা যাই, যে ডেনমার্কে আসলে ইনটেক্স গুলা কবে কবে বা কয়টা ইনটেক্স আছে আর কি ডেনমার্কে? সো ডেনমার্কে হচ্ছে আপনার 2টা ইনটেক মেইনলি। অন্যান্য কান্ট্রিজের মতো ইউরোপের যে স্ট্যান্ডার্ড সিস্টেমটা সেটাই তারা ফলো করে। তো স্ট্যান্ডার্ড সিস্টেমটা হচ্ছে যে আপনার প্রথম এবং মেইন ইনটেকটা হচ্ছে আপনার সেপ্টেম্বরে, এবং সেকেন্ড ইনটেকটা হচ্ছে আপনার স্প্রিং সেশন উইচ ইজ মার্চের দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে আর কি। সো এখন আপনার এই ইনটেক গুলোতে অ্যাপ্লাই করার জন্য যদি আপনি সেপ্টেম্বরে করতে চান, এবং বেশিরভাগ স্টুডেন্ট সেপ্টেম্বরেই যায় কারণ ওখানে আপনার স্কলারশিপ অপরচুনিটিস বেশি, এবং এটা আমরা পরে আলাপ করবো। সেখানের জন্য আপনার ডেডলাইনটা হচ্ছে অ্যারাউন্ড মিড অফ মার্চ। ধরেন যে মার্চ 15-20 তারিখের মধ্যে বা 10-15 তারিখের মধ্যে ডেডলাইনগুলো শেষ হয়ে যায় যারা সেপ্টেম্বরে আসতে চায়। যারা স্প্রিং এ আসতে চায়, যেমন ধরেন যে যারা ফেব্রুয়ারিতে শুরু করতে চায় বা মার্চে শুরু করতে চায়, তাদের জন্য ডেডলাইনটা হচ্ছে অক্টোবর 15 অথবা মিড অফ অক্টোবরের দিকে আর কি। এখন বলে রাখা ভালো যে আপনার যেহেতু যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতে চাচ্ছে, যারা আমাদের মধ্যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা আসবে, তাদের জন্য সেপ্টেম্বর ইনটেকটা হচ্ছে বেস্ট, কারণ এখানে আপনার অপশনস অনেক বেশি থাকে, কোর্সেস অনেক ওপেন থাকে, বেশিরভাগই আমি বলবো 95% অফ দ্যাম আর ইন ইংলিশ, এবং আপনার যে প্রেফারেন্সেস গুলো আপনি এখানে ইজিলি পেতে পারবেন, কারণ ওখানে আপনার প্রফেসরসরা অ্যাভেলেবল থাকে, নতুন ইয়ার শুরু হয়, সো দ্য ইনটেক অ্যান্ড দি ইন্টেন্সিটি ইজ ভেরি হাই। সো সেটা আমার মনে হয় সেটা অপরচুনিটি আমাদের জন্য যে ওই ইনটেকটাতে অ্যাপ্লাই করা, এবং তার জন্য আপনাদেরকে অ্যাটলিস্ট মার্চের মধ্যে সব রেডি করে জমা দিয়ে রেডি থাকতে হবে, যেন যখন অ্যাডমিশনটা আপনার আসবে আপনার জন্য ইনাফ টাইম থাকে ভিসা অ্যাপ্লাই করার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য এবং ফ্লাই করার জন্য। আচ্ছা, আরেকটা যেটা কমন কোয়েশ্চেন যে ডেনমার্কে যেতে আইএলস কি লাগে এবং অ্যাকচুয়ালি কিরকম টাইপের স্কোর লাগে ফর বোথ ব্যাচেলার্স এন্ড মাস্টার্স? সো আপনার আইএলসটা তো আপনার 2টা কারণে লাগবে। একটা হচ্ছে অ্যাডমিশনের কারণে, যেটা প্রুফ করতে হবে যে আপনি ইংলিশে কেপেবল, আপনার ইংলিশের মধ্যে সে ক্যাপাসিটি আছে ওখানে পড়াশোনা করার মতো, বোঝার মতো, ভালো রেজাল্ট করার মতো। যেহেতু আমরা একটা সেকেন্ড সেকেন্ড আমাদের জন্য ইংলিশ একটা সেকেন্ড অথবা ইভেন থার্ড ল্যাঙ্গুয়েজ সামটাইমস, তো সেই ক্ষেত্রে সেটা প্রুফ করাটা খুব জরুরি। তো আইএলটিএসটা হচ্ছে আপনার রেজাল্টসটা অ্যাটলিস্ট আপনার 6 to 6.5 লাগতে পারে ডিপেন্ডিং অন দ্য কোর্স। আর যদি আপনি কোনো লিটারেচার
রিলেটেড বা কোনো লিটারারি সাবজেক্ট পড়তে চান, তো সেই ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে। যেমন ধরেন জার্নালিজম বা ইংলিশ লিটারেচার, যেখানে আপনার ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস গুলো ভেরি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আপনার আইএলটিএস হতে যেতে পারে 7 অথবা 7.5। বাট নর্মালি ধরেন সায়েন্সের ক্ষেত্রে হোক বা বিজনেসের কোর্সের ক্ষেত্রে হোক 6.5 ইজ অ্যাভারেজ। তো আপনি যখন পরীক্ষা দিবেন অ্যাটলিস্ট টার্গেট করবেন যেন 6.5 to 7 পেতে পারেন, দ্যাট ইজ ভেরি সেফ। এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির জন্য। এবং সেকেন্ড হচ্ছে আপনার এমবিসির জন্য, যেখানে আপনার অ্যাগেন প্রুফ করতে হবে যে আপনার সেই ইংলিশ ক্যাপাবিলিটি আছে এবং যেন তারা আপনাকে একটা জেনুইন স্টুডেন্ট হিসেবে তারা ভিসা দেয়। হ্যাঁ, তো আইএলটিএস হচ্ছে একটা জেনুইন স্টুডেন্ট হওয়ার একটা একটা সার্টিফিকেশন যে আপনি পড়াশোনা করতে চান, আপনি ভালো করতে চান বাইরে যে, এবং আপনার সে ক্যাপাসিটি আছে করার। হ্যাঁ, তো এই দুইটা কারণে যে আইএলটিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যখন আপনি অ্যাপ্লাই করবেন মেক শিওর যে আইএলটিএস আপনার আগে হয়ে গিয়েছে, তো সেটা নিয়ে আপনি এসে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তাহলে স্টুডেন্টসরা আই গেস ক্লিয়ার যে আইএলটিএস এর কিরকম স্কোর লাগে এবং আইএলটিএসটা জরুরি কি কারণে। আরেকটা কোয়েশ্চেন যেটা হয়ে থাকে যে হয়তো অনেকের কাছে ডেনমার্কে যাবে কিন্তু আসলে খরচটা কিরকম, এইটা আসলে ব্যাচেলার্স এন্ড মাস্টার্স, তাহলে স্টুডেন্টরা একটু বাজেট বা ফাইন্যান্সেস গুলা প্রিপেয়ার করতে পারবে। হ্যাঁ, তো এখানে আসলে লিভিং এক্সপেন্সের ব্যাপারে এটা বলা রাখা দরকার যে আসলে কোনো ফিক্সড ফিগার বলাটা ডিফিকাল্ট, কারণ সবার লাইফস্টাইলটা ডিফারেন্ট, সবার মানে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও ডিফারেন্ট। বাট অন অ্যাভারেজ যদি আপনি চিন্তা করেন, একটা অ্যাভারেজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যে ড্যানিশ না বা বাইরে থেকে আসছে বা ইউরোপে বাইরে থেকে আসছে যারা আমাদের মতো, আপনি বলতে পারেন যে অন অ্যাভারেজ মাসে হতো আপনার ড্যানিশ ক্রোনাতে হতো আপনার 6-7,000 to 9-10,000 ড্যানিশ ক্রোনো লাগতে পারে মান্থলি বেসিস আর কি, ডিপেন্ডিং অন ইউর লাইফস্টাইল, যে আপনি রান্না করে খাচ্ছেন নাকি বাইরে খাচ্ছেন, তাই না? আপনি যদি ট্রাভেল করেন বা ট্রাভেল না করেন, ফর ইনস্টেন্স যদি আপনি আপনার এক্সট্রা কোনো পড়াশোনার ক্ষেত্রে যদি আপনার এক্সট্রা কোনো খরচ থাকে সেইটা কাউন্ট হতে পারে। সো এইসব সবকিছু মিলিয়ে রেন্টের ক্ষেত্রে, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনি কি বাস ইউজ করবেন না সাইকেল ইউজ করবেন, অনেক বিষয় আছে এখানে। সো ডিপেন্ডিং অন ইউর লাইফস্টাইল আপনার এই রেঞ্জটা পড়তে পারে 7,000 to 10,000 ড্যানিশ ক্রোনর। এটা আমি শিওর না আসলে এক্সচেঞ্জ রেটটা কত এখন, বাট আপনি দেখে মিলিয়ে নেবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে দিস কুড বি আ সেফ রেঞ্জ আর কি, বেশি হয়তো লাগার কথা না, কমও হয়তো লাগার কথা না আর কি। আচ্ছা, সো স্টুডেন্টসরা যখনই এটা ক্যালকুলেট করবেন কিপ ইন মাইন্ড যে রেদওয়ান কিন্তু এটা ড্যানিশ ক্রোনা বললো বিকজ এক্সচেঞ্জ রেট অনেক ভ্যারি করে, ডে টু ডে বেসিসেই ভ্যারি। আর যদি এটার সাথে টিউশন ফিটা যদি একটু অ্যাড করা যেত যে কিরকম টিউশন ফিস ইউনিভার্সিটিরা চার্জ করে। সো টিউশন ফিটা হচ্ছে আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে নর্মালি সিমিলার টিউশন ফিস থাকে আর কি। সো এখন ধরেন যে আপনি যদি অন অ্যাভারেজ দেখেন, যেটা হতে পারে আপনার ধরেন বছরে 2.5 থেকে 2.5 লাখ ড্যানিশ ক্রোনরের মতো লাগতে পারে, ডিপেন্ডিং অন দ্য কোর্স। এগেন যদি আপনার কোনো ধরেন কোনো স্পেশালিস্ট পার্টিকুলার কোর্স থাকে, ধরেন যে আর্কিটেকচার বা মেডিসিন বা ডক্টর বা আছে না, এইসব স্পেসিফিক কিছু ফিজ আছে যেখানে আপনার খরচ একটু বেশি পড়তে পারে, ধরেন 3 লাখের মতো। বাট যদি নর্মাল বিজনেস কোর্স বা সায়েন্টিফিক বা ইঞ্জিনিয়ারিং কোর্সেস পড়তে চান, তো সেক্ষেত্রে আপনার 1.5 লাখ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা, ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি কোথায় লোকেটেড। হ্যাঁ, এবং অফকোর্স ইউনিভার্সিটি আপনার কোর্স লোড কতটুকু, আপনি মানে কোথায় কোর্সেস বেশি কোথায় কোর্সেস কম, এগুলো অনেকখানি ম্যাটার করতে পারে, কোথায় অপশনস বেশি। তো এইসব ক্ষেত্রে আপনার এই 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা, 2.5 লাখ ড্যানিশ ক্রোনর, এই রেঞ্জটা আমি বলবো যে ইজ প্রিটি মাচ সেফ ইয়ারলি আর কি। আচ্ছা, সো টিউশন ফিজ এর পরে যেটা অনেকের কোয়েশ্চেন আসে যে স্কলারশিপ অপরচুনিটিস গুলো আসলে কিরকম ডেনমার্কে। তো স্কলারশিপ অপরচুনিটিস ডেফিনেটলি আছে এখানে। দুই রকমের স্কলারশিপ অপরচুনিটিস আছে। একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি লেভেলে, তো আপনি ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবেন তখন সেখান থেকে আপনাকে কনসিডার করা হয় যদি আপনার প্রোফাইলটা ভালো থাকে, রেজাল্ট ভালো থাকে বা এক্সট্রা কারিকুলার থাকে বা অন্যান্য কোনো পার্টিকুলার এক্সট্রাক্টর থাকে আপনার, যেটা আপনাকে অনেক স্ট্যান্ড আউট করে ক্রাউড থেকে। তো সেই ক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি থেকে অনেকখানি টিউশন ওয়েভার বা টিউশন স্কলারশিপ দিতে পারে। হ্যাঁ, বলে রাখা ভালো, যেটা হয়তো আপনার সব খরচ কভার করবে না, হয়তো কিছু একটা পার্সেন্টেজ কভার করতে পারে। কিছু কিছু ইউনিভার্সিটি যেমন ধরেন যে কোপেনহেগেন বিজনেস স্কুল অথবা 2-1 ইউনিভার্সিটি আরো আছে যেখানে তারা 100% স্কলারশিপ পর্যন্ত দিতে পারে, অফকোর্স যদি আপনার প্রোফাইলটা সেরকম ভালো হয়ে থাকে বা কম্পিটিটিভ হয়ে থাকে আর কি। হ্যাঁ, সো এবার আপনার লিভিং এক্সপেন্স থেকে আপনাকে ম্যানেজ করতে হবে, এটা খেয়াল রাখা দরকার আর কি। হ্যাঁ, অ্যাডিশনালি আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে কিছু স্কলারশিপস অপরচুনিটিস আছে,
হাওয়েভার সেটা আপনাকে দেখতে হবে যে কিছু ক্রাইটেরিয়াটা আপনার অনেকখানি ভ্যারি করে। তো তারা হয়তো স্কলারশিপটা কিছু পার্টিকুলার কান্ট্রিজের জন্য দেয়, অনেক কান্ট্রির জন্য বা তারা দেয় না। তো আমাদেরকে দেখতে হবে যে আসলে ইয়ার টু ইয়ার এটা ভ্যারি যখন করে, বাংলাদেশ কি সে পার্টিকুলার ইয়ারে তারা কনসিডার করতেছে নাকি না। যদি করে থাকে তাহলে আমরা যারা অ্যাপ্লাই করছি তারা অ্যাপ্লাই করতে পারবো এখানে। এবং গভর্নমেন্ট স্কলারশিপটা হচ্ছে ভেরি ভেরি মানে অ্যাট্রাকটিভ, কারণ হচ্ছে আপনার তারা সব খরচ তারা কভার করবে, টিউশন ফি থেকে শুরু করে আপনার লিভিং এক্সপেন্সটা পর্যন্ত তারা কভার করে দিবে, উইচ ইজ অ্যামেজিং। তো অবভিয়াসলি যেহেতু অ্যামেজিং, অবভিয়াসলি এটার কম্পিটিশন অনেক বেশি হবে। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এটার ক্রাইটেরিয়াস গুলো কি। মেবি এটা নিয়ে আমরা আরেকদিন আলাপ করতে পারবো ইন ডিটেলস, ক্রাইটেরিয়াস গুলো কি কি এবং বাংলাদেশটাকে তারা কনসিডার করতেছে না কিনা ওই ইয়ারে, সেটা আমরা মিলিয়ে তখন দেখতে পারবো যে আপনার প্রফাইলটা আসলে ফিট করতেছে না কিনা। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে দিতে চাচ্ছি যে স্টুডেন্টদের, যে ইউজুয়ালি অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করলে দেখা যায় যে টিউশন ফিস তো পে করতেই হয়, কিন্তু দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্টও একটা টাকা দেখাতে হয়। কিন্তু ডেনমার্কে একটা সুবিধা হচ্ছে গিয়ে যে আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হয়ে থাকেন, যেটার মানে হচ্ছে কি আপনার স্পাউস নেই অথবা আপনার কোনো চিলড্রেন নেই, আপনি একাই যদি যেয়ে থাকেন, তাহলে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হয় না। কারণ হচ্ছে গিয়ে ওরা এটা এইভাবে ডিল করে যে আপনি যেহেতু টিউশন ফি পে করছেন, সো আপনার ওটা দিয়েই আপনার ওরা কনসিডার করে যে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট। সো এটা আর কি জানিয়ে রাখলাম যে যারা সিঙ্গেল স্টুডেন্ট যাচ্ছেন ফ্যামিলি ছাড়া, তারা এটা একটা তাদের জন্য একটা অ্যাট্রাকটিভ একটা অপশন। এবং যদি আপনারা ফ্যামিলি নিয়ে যান, হ্যাঁ, তাহলে এক্সট্রা যারা মেম্বার্স মানে আপনার স্পাউস, অ্যাডিশনালি আপনার চিলড্রেন, তাদের জন্য ওই আপনার টাকাটা দেখাতে হয় ব্যাংক স্টেটমেন্ট। মোটামুটি আমাদের সব কোয়েশ্চেনই কাভার। তো আমি আসলে লাস্টলি জিজ্ঞেস করতে চাই যে যারা বাংলাদেশি স্টুডেন্টরা ডেনমার্কে যেতে চাচ্ছে, তাদের কোনো যদি টিপ বা সাজেশনস যদি থাকে যে কেন ডেনমার্কে যেতে পারে অথবা ডেনমার্কে গেলে কি কি সুবিধা বা এনিথিং দ্যাট দে হ্যাভ টু কিপ ইন মাইন্ড। হ্যাঁ, আসলে অনেক অ্যাডভাইসেস দেওয়া যায়। এখন ধরেন যে আপনার ডেনমার্ক হচ্ছে কোপেনহেগেন, আমি অনেকবার কোপেনহেগেনে গিয়েছি, ক্যাপিটাল সিটিতে। কোপেনহেগেন ইজ ভেরি মাল্টিকালচারাল, অনেক অনেক বড় একটা শহর এবং অনেক বিভিন্ন দেশের মানুষজন ওখানে আছে। অনেক আপনি এশিয়ানস, আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, মানে এশিয়ান কমিউনিটি আপনি অনেক পাবেন ওখানে, অনেক ইটস হিউজ। তো ওখানে ধরেন যে আপনি যখন যাবেন তখন আমার মনে হয় না যে আপনার একটা কমিউনিটি বিল্ড করতে খুব সময় লাগবে। আই থিঙ্ক ইটস ভেরি মাল্টিকালচারাল, তো বুঝিস না যে আপনার একটা সাপোর্ট স্ট্রাকচার হয়তো তৈরি হয়ে যাবে ওখানে, ফ্রেন্ডসের থ্রোতে হোক বা ফ্যামিলির থ্রোতে হোক বা অন্য কোনো নতুন কানেকশনের থ্রোতে হোক, সেটা একটা বড় একটা বেনিফিট। আর ডেনমার্ক ইজ অলসো অ্যাজ অ্যান ইকোনমি ইজ কোয়াইট গুড। আপনাদের ওখানে অনেক বড় বড় কোম্পানিজ আছে, যেমন ধরেন নোভো নর্ডিস্ক, ওয়ান অফ দ্য লার্জেস্ট ফার্মা কোম্পানিজ। তারপর অনেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ আছে, অনেক পাওয়ার রিলেটেড কোম্পানিজ আছে ওখানে। তো মনে হয় যে যারা ধরেন যে টেকনোলজি বা বিজনেস যারা পড়তে যাচ্ছেন এই ফিল্ডে বা ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য আই থিঙ্ক ইজ এ গুড গুড অপরচুনিটি। অনেক প্রোগ্রামস আছে যেখানে তারা ইয়াং গ্রাজুয়েটদেরকে শেষ যারা করে তাদেরকে নিয়ে তারা ট্রেন করে আবার ফুল টাইম জব দিচ্ছে গ্রাজুয়েট প্রোগ্রাম হিসেবে। সেরকম অনেক অপরচুনিটিস আমি জানি যে ডেনমার্কে এক্সিস্ট করে। তো these are some really nice attractive options. On the downside যেগুলা, তো ডাউনসাইডটা বলা দরকার। ডাউনসাইড হচ্ছে আপনার ফার্স্টলি অ্যান্ড ফরমোস্ট দ্য ওয়েদার ইজ আ প্রবলেম। প্রবলেম মানে কি, চ্যালেঞ্জ হবে ওয়েদারটা ইনিশিয়ালি। যারা ধরেন যে ঠান্ডা থাকেনি বা আমাদের মতো যারা বরফ কখনো দেখে নাই, তাদের ক্ষেত্রে হোক, তারা গিয়ে ধরেন যে উইন্টার্স গুলো ভেরি কোল্ড, ভেরি ভেরি কোল্ড, এবং অলসো ভেরি ডার্ক। তো আপনি দেখবেন যে হয়তো 2-3 মাস হয়তো তেমন সূর্য দেখা যাবে না। টুকিটাকি হয়তো আসবে চলে যাবে, বাট ডে গুলো খুব শর্ট এবং নাইটস গুলা লং হয়ে থাকে আর কি। সেক্ষেত্রে একটা অনেকের ক্ষেত্রে মেন্টাল ডিপ্রেশন কাজ করতে পারে এবং এটা হয়, এটা ইজ ভেরি ট্রু। আমি নিজেও দেখেছি অনেকের মধ্যে এটা কাজ করে ইনিশিয়ালি আর কি। বাট যখন আপনি থাকতে থাকতে যখন দেখবেন আপনার একটা সাপোর্ট স্ট্রাকচার হয়ে গেছে, আপনি যখন ওয়েদারটাকে এনজয় করতেছেন, তখন দেখবেন আর খারাপ লাগবে না। হ্যাঁ, তো এটা জাস্ট রিয়ালিটি, এটা মাথা রাখা দরকার, হইতেই পারে। বাট মানুষ এটাকে ওভারকাম করে, স্নাট মানে এটা আসলে মানে ইটস নট রকেট সায়েন্স। এটা মানে ইটস জাস্ট এ পার্ট অফ লাইফ আর কি, যে আপনি যেহেতু একটা কালচার চেঞ্জ করতেছেন, ওয়েদার চেঞ্জ করতেছেন, এই চ্যালেঞ্জটা হতে পারে। হ্যাঁ, তো ওয়েদার একটা চ্যালেঞ্জ। আর আর হতে পারে ধরেন খাওয়া দাওয়াটা। তো এখন অবভিয়াসলি স্ক্যান্ডিনেভিয়ান খাওয়া দাওয়া ইজ ভেরি ডিফারেন্ট। তার যে লোকাল ফুড কালচার ইজ কোয়াইট মানে ডিফারেন্ট, মানে অনেক ড্রাই ফুড থাকে, হ্যাঁ, অনেক ফিশেস থাকে, অনেক র আইটেমস থাকে, যেটা আমাদের থেকে অনেক ডিফারেন্ট। আমরা অনেক কুকিং পছন্দ করি, উইচ মানে মানে ঝোলের সাথে হোক, স্পাইসের সাথে হোক, এখন ঝাল দিয়ে, এই ইজ কোয়াইট ডিফারেন্ট। তো ওখানে আপনি মানে আমার মনে হয় যে কিছু রান্না শিখে যাওয়া ভালো। আমার মনে হয় যে বেসিক ফুড আইটেমস, যে আমাদের যারা খায় ভাত, ডাল, মাছ, মাংস, যদি অ্যাটলিস্ট 4টা করা যায়, আমার মনে হয় যে তাই না, আপনি ওখান থেকে কিনে, ওখানে অনেক হালাল দোকান থাকবে, আপনি ওখান থেকে কিনে রান্না করে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সেটা আপনাকে অনেক ক্ষেত্রে আপনার খরচটা কমায় নিয়ে আসবে।
হ্যাঁ না? তো আপনি বারবার বাইরে খেতে যান, বাইরে খাবারটা ইজ কোয়াইট এক্সপেন্সিভ। তো আপনি যদি কিনে নিয়ে আসেন, তারপর এটা কন্টিনিউয়াসলি খেতে পারবেন। আপনি সপ্তাহে ১ দিন করে বাইরে খেলেন ফর ফ্রেন্ডদের সাথে হোক বা কলিগদের সাথে হোক, দ্যাটস অলসো ফাইন। হ্যাঁ? বা আপনার নেটওয়ার্কটা বিল্ড আপ করার জন্য। বা তো এই জিনিসটা আমার মনে হয় প্র্যাকটিস করা দরকার। একটু কিছু শিখে আসা দরকার। তাহলে আমার মনে হয় যে অনেক কিছু ইজি হবে জিনিসটা এখানে। আর যখন আসবেন তখন আমি বলব যে মানে আচ্ছা মানে এখানে একটা লং টার্ম থাকার চিন্তা ভাবনা করে আসবেন। আমার মনে হয় এটা বেটার। এসে যদি সম্ভব হয়, ইফ পসিবল আপনি ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা একটু শিখবেন টুকিটাকি। অনেক ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি থেকে কোর্সেস দিয়ে থাকে যারা নতুন নতুন আসেন। আপনি সেই কোর্সেসগুলো ফ্রিতে করতে পারবেন। ফ্রিতে স্কুলে শিখলেন, প্র্যাকটিস করলেন, হ্যাঁ, লিখলেন। আবার এক্সট্রা আপনি ইউটিউবে অনেক অনেক রিসোর্সেস আছে যেখানে আপনি ড্যানিশ শিখতে পারবেন। ইটস নট আ ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। শিখে আপনি যদি কিছু অ্যাটলিস্ট একটা লেভেল আপনি গ্যাদার করতে পারেন, ২ বছর হোক বা ৩ বছর হোক যতদিন থাকবেন আপনি, তো দেখবেন যে আপনার জবে অ্যাপ্লাই করার সময় হয়তো জবটা ইংলিশ চাচ্ছে, হুইচ ইজ ফাইন। আপনি দেখাইতে পারেন যে আপনার ট্র্যাডিশনাল ড্যানিশ ল্যাঙ্গুয়েজ কিছু ক্যাপাসিটি আছে আপনার কথাবার্তা বলার, দ্যাট উড বি এ ভেরি নাইস অ্যাডভান্টেজ। তারা শো করে যে আপনি ওখানে থাকতে যাচ্ছেন, আপনি ওখানে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন, তাই না? এবং আপনি মানে ইউ ওয়ান্ট টু মানে বি এ পার্ট অফ দ্য সোসাইটি, এবং এটা অনেকখানি ম্যাটার করতে পারে যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন পরে। সো এইসব জিনিসগুলো একটু প্ল্যান করে আসা দরকার। বি মোটিভেটেড। এসে চেষ্টা করবেন। একটু কষ্ট করতে হবে ইনিশিয়ালি, বাট যখন দেখবেন যে ৫-৬ মাস, ৭ মাস, ১০ মাস পর যখন দেখবেন যে মানে একটা স্মুথনেস চলে আসছে, তখন দেখবেন যে আর ডিফিকাল্ট মনে হবে না। তখন ইউ ক্যান ডু মেনি নাইস থিংস। ট্রাভেল করতে পারবেন, অন্য দেশে ঘুরতে পারবেন, এক্সপিরিয়েন্স নিতে পারবেন, ইন্টার্নশিপ করতে পারবেন, পার্ট টাইম কাজ করতে পারবেন। বাট এগুলি করার জন্য আপনাকে নিজেকে সেট হতে হবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। এটা খেয়াল রাখা দরকার। আচ্ছা, ভেরি ওয়েল সেড। আই গেস স্টুডেন্টরা সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও অনেক স্টুডেন্টের হয়তো কোয়ারিজ বা কোয়েশ্চেন্স থাকে। আমি এনকারেজ করব যে আমাদেরকে কমেন্ট সেকশন বা ইনবক্সে কোয়েশ্চেন গুলা করবেন, এবং হাইলি এনকারেজ করব যে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন। আমাদের ফ্রি কনসালটেন্সি ইজ ওপেন ফর এভরিওয়ান ইন দ্য অফিস আওয়ার্স। সো আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন। এসে ফেস টু ফেস কথা বললে অ্যাকচুয়ালি আমাদেরও ভালো লাগে যারা স্টুডেন্টসরা আসে অফিসে। সো আমরা এনকারেজ করবো যে অবশ্যই আসবেন, এবং কোনো কোয়েশ্চেন্স থাকলে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আমি না জানলে আইল আস্ক রেদওয়ান এন্ড শেয়ার দ্য অ্যান্সার উইথ ইউ। সো আশা করি আমরা ভিডিওটা এখানেই কনক্লুড করতে পারি, এবং আহ আরেকটি নতুন কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে। আর যদি কারো কোনো সাজেশন থাকে যে কোন টপিক নিয়ে আমরা কথা বলতে পারি, সেটাও আপনারা জানান। আমাদেরও হেল্প হয়। আমরা উই ক্যান অ্যাকচুয়ালি মেক দোজ ভিডিওস এন্ড হেল্প ইউ দ্য স্টুডেন্টস হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড। সো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে।